চট্টগ্রামে মরণ ঝুঁকি নিয়ে পাহাড়ে ৬,০০০ পরিবারের বসবাস। কাজে আসছে না প্রশাসনের মাইকিং অভিযান, কিছুই বড় দুর্ঘটনার শঙ্কা। কক্সবাজারের পাহাড় ধসে দুদিনে ১১ জনের প্রাণহানি। প্লাবিত জেলার সব নিম্নাঞ্চল, ভরা মৌসুমে ক্ষতিগ্রস্ত বান্দরবানের পর্যটন শিল্প। ফরিদপুরের ভাঙা সালথায় টর্চ জ্বালিয়ে ঢাল সড়কি ট্যাটার লড়াই। অকালে ঝড়ে প্রাণ ঘটে পঙ্গুত্ব, নেপথ্যে গ্রামের প্রভাবশালী মাতব্বররা। গাইবান্ধায় পাটের সুতায় তৈরি হচ্ছে ব্যাগ, বস্তা সহ নানা পণ্য। কমছে প্লাস্টিক নির্ভরতা, কর্মস্থানে স্বাবলম্বী হচ্ছেন শত শত নারী। স্বাগত জেলা বুলেটিনে, আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় ১.৫ লক্ষ মানুষ। কিন্তু ভারী বৃষ্টিতে পাহাড় ধস হলেও সেখান থেকে তারা সরতে চান না। প্রশাসনের মাইকিং অভিযান কিছুতেই কাজ হয় না। বিভিন্ন জায়গা থেকে আসা নিম্ন আয়ের মানুষদের দাবি, বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছেন। নিম্নচাপের প্রভাবে 2 দিন ধরে চলছে টানা বৃষ্টি। পাহাড় ধসের সতর্কতা জারি করায় চরম আতঙ্কে জীবন পার করছে বন্দরনগরের প্রায় ৬,৫০০ পরিবার। জেলা প্রশাসনের হিসাবে নগরীর আকবরশাহ, মতিঝর্ণা, কাট্টরি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় চরম মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে ৫০,০০০-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই বিভিন্ন জেলা থেকে আসা নিম্ন আয়ের বাসিন্দা। বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বলে জানান তারা। আমাদের আর কোথাও যাওয়ার রাস্তা নাই দিয়ে আমরা সরকারি জায়গার মধ্যে আমরা এখন বসবাস করতেছি। বাইরে ডুঙ্গারে আসে আমাদের বাংলাদেশ থাকতেছে, ঠিক আছে, কিন্তু ওরা আশ্রয় পাচ্ছে, জায়গা পাচ্ছে, কিন্তু আমরা অসহায়, আমরা কিছু পাইতেছি না। নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও তাতে কোনো সাড়া নেই বাসিন্দাদের। এই অবস্থায় প্রয়োজনে জোর করে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমাদের শেল্টার সেন্টারে নিয়ে এসেছিলাম, তাদেরকে শুকনো খাবার দিয়েছি, রাতের বেলা দেওয়ার পরেও তারা আবার চলে গিয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও তারা না বুঝে, তাহলে আমাদেরকে অভিযানগুলো পরিচালনা করতে হবে। এরই মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে 8টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অবশ্য বাসিন্দাদের অধিকাংশই সেখানে যেতে চান না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের ভারী বর্ষণে পাহাড় ধসে গত 2 দিনে 11 জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। প্লাবিত হয়েছে জেলার সব উপজেলার নিম্নাঞ্চল। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ, রামু, উখিয়া সহ জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল এখন প্লাবিত। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। কোথাও কোথাও সড়ক ও সেতু ভেঙে ব্যাহত সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। বসবাস করে থাকতে আমার আউটার বন্ধ, ঘর বাড়ি ঢুকে যাবে। আজের ভা হাইন্দা বাবা গিয়ে তো হাইন্দা আইও না, আজের ভা মারা গিয়ে তোর পরে বৃষ্টি হয় না, পাহাড় ধসে পড়ছে, ছেলেরা ওরা বসছিল বাঁচি গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পাশাপাশি দেখা দিয়েছে পাহাড় ধস। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে জেলার দরিয়ানগরে বড়ছড়া এলাকায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে চলমান দুর্যোগে পাহাড় ধসে মঙ্গলবার পর্যন্ত 2 দিনে 11 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং সহ দুর্যোগ মোকাবিলায় কাজ করছে জেলা প্রশাসন। কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পানির লেভেল কোন পর্যন্ত আছে কোন নদীতে আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। কিছু জায়গায় ফ্লাশ ফ্লাড তাৎক্ষণিকভাবে, কিন্তু পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত। ঘর বসতি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা পাহাড়ে বসবাসরতদের। গৃহস্থলীর সামগ্রী ও সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
এদিকে বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণে ক্ষতির মুখে পড়েছে বান্দরবানের পর্যটন শিল্প। 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়ায় অনেকেই বাতিল করেছেন আগাম বুকিং। নির্ধারিত সময়ের আগেই বান্দরবান ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। এতে ভরা মৌসুমে লোকসানের শিকার হোটেল, মোটেল ও পরিবহন সহ সংশ্লিষ্ট সবাই। ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন খাত। প্রতিবছর পর্যটকে মুখর হয়ে ওঠে পর্যটন নগরী বান্দরবান। সবুজ পাহাড়, মেঘ আর ঝর্ণার সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতায় বাড়তে থাকে পর্যটক। তবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে কমতে শুরু করেছে পর্যটকের উপস্থিতি। অনেকেই বাতিল করেছেন আগাম বুকিং। নির্ধারিত সময়ের আগেই বান্দরবান ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। এতে ভরা মৌসুমে ক্ষতির মুখে পড়েছেন হোটেল, মোটেল ও পরিবহন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা। পর্যটক নাই বললেই চলে। আমরা এখন বেকার সময় পার করতেছি। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছে। আমরা এখন বেকার সময় পার করছি, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে সাঙ্গু নদীর পানি বাড়ায় থানচি উপজেলার রেমাক্রি ও নাফাখুম সহ আশপাশের পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রতিটা উপজেলায় সব মিলে আমার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। এখন পর্যন্ত কোথাও দুর্ঘটনা এরকম কিছু হয়নি। 2-1টা জায়গায় পাহাড় ধসের রাস্তা বন্ধ হয়েছে এবং সারা রাত কাজ করে সেটা আমরা ঠিক করে দিয়েছি। বৈরী আবহাওয়া কেটে গেলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং আবারও পর্যটকে মুখর হয়ে উঠবে বান্দরবান, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। সোহেল, আপনি তো এই মুহূর্তে বান্দরবানে রয়েছেন, সেখানে হোটেল, মোটেল ও পরিবহন সহ সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বান্দরবানে গত 3 দিনের টানা বর্ষণে আসলে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনি এখানকার পর্যটন খাতেও একটা ধস নেমে এসেছে। কারণ এখানে টানা বর্ষণের ফলে এখানকার যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এবং পাশাপাশি সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে গত 2 দিন আগে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি, নাফাখুম এবং আমিয়াকুম সহ আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোতে অসংখ্য পর্যটক সেখানে আটকা পড়েছিল। পরবর্তীতে থানচি উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং বিজিবি সহযোগিতায় তাদেরকে গতকাল আসলে নিরাপদে থানচি সদর এবং তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই সার্বিক দিক বিবেচনা করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে আসলে পর্যটন শিল্পে এক প্রকার ধস নেমে আসে। কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে এখানকার বান্দরবানের যারা পর্যটকরা অবস্থান করছিল তারা একে একে বান্দরবান ত্যাগ করতে শুরু করে। শুধু তাই নয়, এখানে হোটেলের যে আগাম বুকিং ছিল, বুকিংও আস্তে আস্তে কি হয়ে বাতিল হতে শুরু করে। এক প্রকার বলা চলে বান্দরবানের পর্যটন শিল্পে ধস নেমে এসেছে। আমরা কথা বলেছিলাম বান্দরবানের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং হোটেল মোটর সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন ইতিমধ্যে অনেক হোটেল মোটেলে তাদের ফাঁকা হয়ে গেছে এবং যেসব বুকিং ছিল সেগুলো আসলে বাতিল হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা 10 জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে এবং সেই সাথে তাদের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই ঘোষণা জারি পরে পরবর্তীতে তা আবার জানিয়ে দেওয়া হবে।
আমরা কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন গত 24 ঘন্টায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আরো একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি বৃষ্টিপাতের পাশাপাশি আপনার বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। তো বলা চলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই ঘোষণা জারি করাতে আসলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী তেমন খুশি না হলেও তারা এই বিজ্ঞপ্তিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে, যেহেতু পর্যটকদের নিরাপত্তার সাথে এই বিজ্ঞপ্তিটা করা হয়েছে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবারও পর্যটন শিল্প চাঙ্গা হয়ে যাবে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে গতকাল রাত্রে বান্দরবানের শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে যে শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বালাঘাটা সহ আশপাশের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এর ফলেই বাসিন্দারা আসলে চরম দুর্ভোগে পড়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ তথ্য। সোহেল, আপনি থাকুন। এবার আমরা চলে যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী দিদারুল আলম রাজু। রাজু, আপনি তো এই মুহূর্তে খাগড়াছড়িতে রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি জানাবেন? সঙ্গীতা, আমি এখন আছি খাগড়াছড়ির যে জেলা শহরের অদূরে একেবারে চেঙ্গি নদীর তীরবর্তী এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বানের পানিতে আসলে কতটা পানি বৃদ্ধি পেয়েছে। আসলে গত 2 দিনের যে টানা বর্ষণ, অর্থাৎ গত পরশুদিন সকাল থেকেই হচ্ছে খাগড়াছড়িতে একটানা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আসলে অর্থাৎ গত 2 দিনের যে টানা বর্ষণ, সেখানে আসলে বানের নগরীতে পরিণত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। পাহাড়ি ঢলে এখানকার যে চেঙ্গি ও মাইনী নদী সহ যেসব ছড়াখাল রয়েছে সেগুলোতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পড়েছে জেলা সদর সহ উপজেলার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে। কোথাও কোথাও আবার সড়ক তলিয়ে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি। আর এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এই যে অবিরাম বৃষ্টি ঝরছে, ফলে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে এবং এতে করে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী হাজার হাজার পরিবার। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তবে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত আমাকে জানিয়েছেন যে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়ি পৌর শহরে 10টি সহ পুরো জেলায় সব মিলিয়ে 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গতকাল সকাল থেকে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার ফাইটার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তো শুরুতেই যেটি বলছিলেন যে বৈরী আবহাওয়ার প্রভাব কিন্তু খাগড়াছড়ি পর্যটন খাতেও পড়েছে। আসলে এমনিতে বছরের ঠিক এই সময়টাতে অর্থাৎ আষাঢ় শ্রাবণে পর্যটকদের সংখ্যা কিছুটা কম থাকে পাহাড়ে, তবুও নিসর্গের টানে যেসব পর্যটক এই সময়ে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসবার কথা ছিল, তাদেরও অনেকেই এখন পাহাড় ধস কিংবা প্লাবনের কারণে ভ্রমণ স্থগিত করেছেন। সাজেক সহ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রের হোটেল, মোটেল, রিসোর্টে আগাম বুকিং এর উল্লেখযোগ্য অংশই কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আর এতে করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, তাই অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় ভ্রমণ না করা এবং ঝুঁকিপূর্ণ স্থানে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে আসার কথা হলো প্রকৃতির এই বৈরিতার মধ্যেও পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবার প্রত্যাশা সহসাই এই অবিরাম বর্ষণ থেমে যাক, স্বস্তি ফিরুক পাহাড়ে এবং পাহাড়ের যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলো আগের মতোই মুখরিত হয়ে উঠুক। সঙ্গীতা, সোহেল, রাজু, আপনাদের দুজনকেই ধন্যবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ে বসবাসরত কয়েক হাজার ঝুঁকিপূর্ণ পরিবারকে সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। সবশেষ খবর জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। সুমন, আপনি তো এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন, সেখানে নতুন করে পাহাড় ধসের আর কোনো খবর পাওয়া গেছে কিনা জানাবেন। সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন কক্সবাজারে গতকালকে থেকে আমরা দেখেছি গতকাল রাত্রে
বৃষ্টিপাত কিছুটা থেমে থেমে অব্যাহত ছিল। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বৃষ্টিপাত আবারও জোর ধারায় হচ্ছে। একটু আগে আমরা দেখেছি খুব বেশি বৃষ্টিপাত ছিল, একটু বৃষ্টিপাত কিছুটা কমেছে এখন। তবে কক্সবাজারে এই টানা বর্ষণের ফলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, নিম্নাঞ্চলে আসলে প্লাবিত হয়েছে এরকম খবর পেয়েছি। বিশেষ করে জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, টেকনাফ, রামু, উখিয়া, মহেশখালী এসবের নিম্নাঞ্চল আসলে টানা বর্ষণে প্লাবিত হয়েছে। সে সঙ্গে কক্সবাজারে যেসব নদী রয়েছে, বিশেষ করে মাতামুহুরী নদী, ভোলা নদী, বাঁকখালী, এইসব নদীতে আমরা দেখেছি বিপদসীমার খুব কাছাকাছি আসলে পানি প্রবাহিত হচ্ছে, এইরকম খবর আমরা পেয়েছি। এছাড়া পাহাড় ধসের কথা যদি বলি, আপনি নিশ্চয় জানেন গতকালকেও পাহাড় ধসে কক্সবাজারে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় এই পর্যন্ত পাহাড় ধসে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 11 জনে। আসলে কক্সবাজারে আমরা যেভাবে দেখছি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু নিম্নাঞ্চল আরও বেশি নতুন নতুন করে প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, জেলা প্রশাসক তিনি বলছেন যে দুর্গত বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে যেসব বাসিন্দা আসলে পাহাড়ের পাদদেশে বসবাস করছে এবং কিংবা নিম্নাঞ্চলে বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন মাইকিং করছে এবং সচেতন করবার নিয়মিত চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে আমি খবর পেয়েছি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সাথে সাথে নিম্নাঞ্চলে যেসব বাড়িঘর ছিল সেই সব বাড়িঘরে পানি উঠেছে, এরকম খবর কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া জেলার সার্বিক পরিস্থিতি হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং নিম্নচাপের ফলে যে পরিবেশ তৈরি হয়েছে এটাতে যদি আজকের নাগাদও বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নতুন করে নতুন নতুন জায়গায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এবং পাহাড়ের পাদদেশে যারা রয়েছে তাদেরও আসলে পাহাড় ধসের একটি শঙ্কা থেকেই যায়। এই ছিল কক্সবাজার থেকে আবহাওয়ার এবং নিম্নচাপের ফলে সৃষ্ট পরিস্থিতির সর্বশেষ। সঙ্গীতা। সুমন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত হয়ে পাহাড় ধসের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM সুমন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামের অনেক এলাকা তলিয়ে গেছে, অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নেন। এ বিষয়ে বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানায়, স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। বান্দরবানে পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। রাতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শহরের আর্মিপাড়া, শেরবাংলা নগর সহ আশেপাশের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বলেন, রাতের দিকে হঠাৎ পাহাড়ি ঢলের পানি দ্রুত বেড়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই বাড়িতে পানি ঢুকে যায়। এ সময় তাদের প্রয়োজনীয় মালপত্র নিয়ে নিরাপদ স্থানে যেতে হিমশিম খায়। এমনকি কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি হওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অপেক্ষা করতেছি, যে কোনো একটা আশ্রয় কেন্দ্র খুলে দিলে আমাদের অনেক উপকার হবে। ঘর বাড়ি পানি দিতে লাগছে, কমবে যাবো জানি না। আশ্রয় কেন্দ্রগুলো যদি খুলে দেওয়া না হয়, আমাদের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেখানে মানুষগুলো খুবই বিপজ্জনক ভাবে বিপদের মধ্যে পড়ে যায়। দীর্ঘদিন ধরে সংঘর্ষপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙা ও সালথা উপজেলা। রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে ঢাল, সড়কি ট্যাটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে সংঘর্ষ। অকালে ঝড়ে প্রাণ ঘটে, পঙ্গুত্ব। অভিযোগ আছে, গ্রামের প্রভাবশালীদের মাতব্বরদের নির্দেশেই সাধারণ মানুষকে এই রক্তক্ষয়ী সংঘর্ষে অংশ নিতে বাধ্য করা হয়। সংঘর্ষ বন্ধে বিভিন্ন সময়ে অস্ত্র সমর্পণের কথা বলা হলেও তা কেবলই লোক দেখানো, হয় না স্থায়ী কোনো সমাধান। প্রশাসন বলছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তি ফেরাতে কাজ চলছে।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ফরিদপুরের ভাঙ্গা ও সালথা উপজেলায় যেন চলছে মধ্যযুগের বর্বরতা। আগে থেকেই চলে সংঘর্ষের প্রস্তুতি, জড়ো করা হয় মানুষ। রাতের আধারে টর্চ লাইট জেলে হাতে তুলে দেয়া হয় ঢাল, সরকি, ট্যাটা ও রামদা সহ নানা দেশীয় অস্ত্র। আধিপত্য বিস্তার আর দলীয় প্রভাব দেখাতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গ্রামের পর গ্রাম। সবশেষ 1 জুলাই ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ হারায় 21 বছরের যুবক সুমন। আহত হয় আরও অন্তত 15 জন। এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়ক 1.5 ঘন্টা বন্ধ থাকে। এর মাত্র 2 দিন আগে 28 জুন একই উপজেলার হামেরদি ও মানিকদহ ইউনিয়নের 16টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘটে আরও একটি সংঘর্ষ। পুকুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এতে আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। দেখলাম যে গুলিটা আসলো, তারপরে আমরা সবাই দৌড়ে চলে গেছি। তার কাছে কিভাবে অস্ত্র থাকে আর সে কিভাবে পাবলিক প্লেসে গুলি করে? স্থানীয়দের অভিযোগ, মূলত গ্রামের প্রভাবশালী মাতব্বরদের নির্দেশেই সাধারণ মানুষকে এই রক্তক্ষয়ী সংঘর্ষে অংশ নিতে হয়। নিজের বলয় ভারী করতে এবং প্রভাব টিকিয়ে রাখতে তুচ্ছ ঘটনাকেও সংঘর্ষে রূপ দেন তারা। কোনো নিরীহ ব্যক্তি সংঘর্ষে যেতে না চাইলে তাকে হুমকি ধামকি দেয়া হয়। ক্ষেত্র বিশেষে ঘরবাড়িতেও চালানো হয় হামলা ভাঙচুর। ভাঙ্গা উপজেলা আগের থেকে এমনই জ্ঞান কাজে লাগে থেকে মার্ডার হয়েছে, অনেক আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট লুট হয়েছে। দেশের চেয়ে মাতবার হয়ে গেছে বেশি ভাই, বুঝছেন? এই কারণে কারো মাতবারগিরি কেউ সহ্য করতে পারে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এসব সংঘর্ষ বন্ধে বিভিন্ন সময়ে এলাকায় অস্ত্র সমর্পণের কথা বলা হলেও তা কেবলই লোক দেখানো, হয় না স্থায়ী কোনো সমাধান। প্রশাসনিক কর্মকর্তারা মাঝে মাঝে উদ্যোগ নেয় অস্ত্র সমর্পণের জন্য, ঢাল সরকি সমর্পণ করা হয়, কিন্তু যা সমর্পণ করা হয় তা একেবারে নাটক বলা যায়। পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, গোত্রগত কলহ ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সহিংসতা বন্ধে এবং সামাজিক শান্তি ফেরাতে কাজ চলছে। যারা বিভিন্ন সময় গুজব সৃষ্টি করে এই সাধারণ মানুষদের বিভিন্ন প্রকার কাজে বা গোষ্ঠীগত দ্বন্দ্বে ইনভলভ করে। ওপেন হাউসের মাধ্যমে জনগণকে আমরা সেন্সিটাইজ করছি, যাতে এই জাতীয় ছোটখাটো বা তুচ্ছ যে ঝামেলা সেগুলো যাতে আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরসন করতে পারি। রক্তক্ষয়ী এই সংঘর্ষে সুমনের মতো অনেক তরুণী অকালে প্রাণ হারাচ্ছে। চিরতরে পঙ্গুত্ব বরণ করছে নানা বয়সী মানুষ। ফরিদপুরের এই 2 উপজেলায় স্থায়ী শান্তি ফেরাতে শুধু আইনি ব্যবস্থা নয়, বরং মোড়লতন্ত্রের অবসান জরুরি বলে মনে করছে নাগরিক সমাজ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। একসময় দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর, কিন্তু স্থান সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও সাম্প্রতিক বাণিজ্যিক প্রতিবন্ধকতায় এখন কমছে আমদানি রপ্তানি। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায় ও স্থানীয় অর্থনীতিতেও। মাত্র 19.13 একর জায়গা নিয়ে প্রায় 2.5 দশক আগে যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর। এত বছর ধরে আমদানি রপ্তানি বেড়েছে, বাড়েনি বন্দরের পরিধি। প্রতিদিন ভারত থেকে 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় তীব্র স্থান সংকট তৈরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ট্রাকগুলোকে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি দাপ্তরিক জটিলতা, প্রশাসনিক সমন্বয়ের অভাব, ভারতীয় পণ্যে ট্যারিফ বৃদ্ধি এবং কিছু পণ্য সমুদ্র বন্দরে চলে যাওয়ায় সোনা মসজিদ বন্দরের কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের এখানে ল্যান্ড পোর্ট ছিল, যে স্বাভাবিক পর্যায়ে যেটা ছিল এখন চলে গেছে এখন সি পোর্টে। দ্রুত ফাইল যদি ছাড়করণ করতে না পারে তাহলে আপনার অনেক গাড়ি আটকে যায়, ড্যামারেজ খেতে হয়। এই রাস্তাটা যদি 4 লেন হয় সেক্ষেত্রে আমাদের সোনা মসজিদ বন্দরের কাজের গতিশীলতা বাড়বে। একসময় যেখানে 3000-এর বেশি শ্রমিক কাজ করতেন, সেখানে এখন কর্মরত আছেন মাত্র 3 শতাধিক শ্রমিক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবারের জীবিকা ও স্থানীয় অর্থনীতি। আসলটাকে এক পাটে করে, তবে অবশ্যই সমস্ত ধরনের ডালামালগুলো এ পোর্টে পূর্ণবহল থাকবে। বিভিন্ন বাহিরের ইম্পোর্টার বা এক্সপোর্টাররা যা আসবেন, তাদের থাকার, নিরাপত্তার, খাবার যে ফ্যাসিলিটিজ, সেগুলিরও ঘাটতি আছে। 500 শ্রমিক কাজ পায় না। 2 শিফট ওয়েলে কাজ করা হয়নি, 600 করে কাজ করছে, তাও কাজ পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের পরিধি বাড়ানো, বাইপাস সড়ক নির্মাণ, ট্রাক পার্কিং এবং পূর্ণাঙ্গ কাস্টম হাউস স্থাপন করা গেলে বাণিজ্য আরও গতি পাবে। আমদানিকারকেরা যে ধরনের সুবিধা চাই আমরা সেটা দিতে পারছি না। হয়তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আগামীতে আমরা দিতে পারি ইনশাল্লাহ আমাদের এই ঘাটতি পূরণ হবে বলে আমি আশা করি। আমাদের স্ট্রাকচার ডেভেলপমেন্ট কোনো কিছুই হয়নি, তো
তো আমরা আশা করব আমাদের সরকারের কাছে যে পানামার পরিধি বৃদ্ধি করলে আমাদের কিছু গাড়ির ক্যাপাসিটি বাড়বে এবং আমদানি অনেক বৃদ্ধি পাবে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে সম্প্রসারণের জন্য আরও 22 একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে। অন্যদিকে শুল্ক বিভাগ বলছে গত 6 মাসে প্রায় 282 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তবে বাণিজ্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি 22 একর জায়গা আমাদেরকে স্থলবন্দর দেয় তাহলে দেখা যাবে বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়া থেকে আরও বেশি পরিমাণে গাড়ি নিতে পারবো। 25-26 অর্থ আদায় করতে পেরেছি 819 কোটি টাকা। তো 282 কোটি টাকার মতো আমাদের এখনো ঘাটতি আছে। তো আমরা আগামী চলতি অর্থ বছর যেটা 26-27 অর্থ বছরে ওটা অ্যাডজাস্ট করে আদায় করার চেষ্টা করব। ব্যবসায়ীদের প্রত্যাশা অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর আবারও ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জেলা বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। এদিকে টানা বৃষ্টিতে বেড়েছে সবজির ও মাছের দাম, স্বস্তি নেই মধ্যবিত্তের। সবজি বাজারের আরো খবর জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মোকালমেল মিশু এবং মাছের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে নাজমুল শাহাদাত। প্রথমে যেতে চাই ভোলায় মিশুর কাছে। মিশু, আপনি তো এই মুহূর্তে ভোলায় রয়েছেন, সেখানে টানা বৃষ্টির কারণে মাছের সরবরাহ কেমন দেখছেন জানাবেন। এছাড়াও জানতে চাই ক্রেতা বিক্রেতারা কি বলছেন। গত কয়েকদিনের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলায় কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে নদ নদীর উত্তাল থাকায় জেলেরা ঠিকমতো মাছ শিকার করতে পারছেন না। বিশেষ করে নদীতে যে জোয়ারের পানি বেড়ে যাওয়াতে জেলেরা মাছ ধরতে হিমশিম খাচ্ছেন। তারা খুব পারে থেকেই মাছ শিকার করছেন। আর এই বৈরী আবহাওয়ার সরাসরি যে প্রভাবটা পড়েছে কিন্তু এই দ্বীপ জেলা ভোলার মাছের বাজারে, এবং এখানে কিন্তু নদীর মাছ নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সারিবদ্ধভাবে বিক্রেতারা রয়েছে, তারা শুধুমাত্র এখন অনেকটা পুকুরের মাছের উপরেই নির্ভর করে আছেন, কারণ এই বৈরী আবহাওয়াতে নদীতে জেলেরা মাছ শিকার করতে হিমশিম খাওয়ার কারণে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। নদী উত্তাল থাকায় যে মাছের সরবরাহ কমে গিয়ে বাজারগুলোতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে মাছের দাম। নদী ও সাগর উত্তাল থাকায় অধিকাংশ জেলে নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয় থেকে মাছ শিকার করছে। উত্তাল ঢেউয়ের কারণে জেলেদের অসুবিধা হচ্ছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে সবখানেই। যে পরিমাণ মাছ বাজারে আসছে তার দামও আকাশ ছোঁয়া, তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় আসলে মাছের দামটা বেশি। তো এই বিষয়ে আমি আসলে একজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো, তিনি আসলে আমাকে জানানোর চেষ্টা করবেন যে মাছের দামটা আসলে একটু বেশি এবং সরবরাহটা কম কেন, এই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করব। আসলে যে এইখানে আপনাদের আগে তো দেখলাম নদীর মাছও থাকতো, এখন অসুবিধাটা কি আর দামটা বেশি কেন? আবহাওয়ার কারণে নদীতে মাছ কম, সেজন্য মাছ এখন আর পাওয়া যায় না, সেজন্য পুকুরের মাছটা একটু চাহিদা একটু বেশি। জি, আসলে আমরা শুনছিলাম একজন বিক্রেতার কাছ থেকে, তিনি জানাচ্ছিলেন যে এখন মানে আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে যে নদীর মাছটা তারা কম পাচ্ছেন এবং নদীর মাছটাই এখন একটু কম থাকাতে পুকুরের মাছের উপরে তারা নির্ভর করতেছে। তো এছাড়া যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমি এই বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের বেশি দামে মাছ কিনতে হচ্ছে, এই জন্য আবার তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমনিতেই তাদের আয় রোজগার কমে গেছে। এছাড়া মাছের দাম বাড়তি হওয়াতে তারা অনেকটা বিপাকে পড়েছে। আমি যদি আরেকজন বিক্রেতার কাছে জানার চেষ্টা করব যে আসলে এই এখন মাছের সরবরাহটা কেন কম, আগে তো এই সময় আরো বেশি মাছ থাকতো, বিশেষ করে নদীর মাছ থাকতো, আসলে কেন মাছের এখন এত? আবহাওয়া অনেক খারাপ, নদীর অনেক উত্তাল বেশি, সেজন্য জেলে নদীতে যেতে পারে না, সেজন্য নদীর মাছ অনেকটা কম, সেজন্য নদীর মাছ আসে না অতটা। দাম যদিও হালকা আসে, অনেক চাহিদা, অনেক দাম বেশি, সেজন্য অনেকে ক্রেতারা কিনতে পারে না। এই জি, আমরা একজন বিক্রেতার কাছ থেকে শুনছিলাম যে আসলে এখন বাজারে যে নদীর মাছ কম থাকাতে মাছের চাহিদা বেশি, যে কারণে দাম বেশি। তবে যদি আবহাওয়া স্বাভাবিক হয়ে যায় তাহলে
হয়তো মাছের দামটাও স্বাভাবিক হয়ে যাবে, এরকমটাই বলছিলেন। জি, তো আর এমনিতে যেই আবহাওয়া চলতেছে এখন, বিশেষ করে এই মাছের আড়তদার সহ বিক্রেতা সহ সবাই এখন প্রহর গুনছে যে আসলে এই আবহাওয়াটা কবে নাগাদ ঠিক হবে এবং মাছের দামটা স্বাভাবিক হবে, এরকমটাই এখন আসলে তারা প্রত্যাশা করতেছে। আর এই আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু বাজারে ক্রেতার পরিমাণ খুবই কম। যারা দু একজন আসছেন, তবে এই দাম বেশি থাকাতে তারা কিনতে পারছেন না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ভোলার মাছ বাজার থেকে এই আবহাওয়া পরিস্থিতির মধ্যেও সর্বশেষ খবর। মিশু, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাব সাতক্ষীরায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল শাহাদাত। শাহাদাত, আপনি তো সাতক্ষীরায় রয়েছেন, সেখানে বৃষ্টির জন্য সবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। সঙ্গীতা, আপনি যেমনটি বলছেন, গত কয়েকদিন ধরে কিন্তু নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরাতে গুড়ি গুড়ি এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের ফলে সবচেয়ে যে বড় যে সমস্যাগুলো আসলে এখানে যে কাঁচা বাজার যে ধরনের সবজি বিক্রি হয়, সে ধরনের সবজির দাম হলো বেড়ে গেছে। বিভিন্ন তার প্রভাব পড়েছে কিন্তু আসলে বেচা কেনায়। আমি যদি আপনাদের কাঁচা ঝালের কথা বলি, যেটা আসলে সব তরকারিতে যেটা ব্যবহার হয়ে থাকে, সেই কাঁচা ঝাল কিন্তু কেজি প্রতি কিন্তু 20 টাকা বৃদ্ধি হয়ে এখন কিন্তু সেটা 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। একই সাথে যে ঢেঁড়স আগে বিক্রি ছিল 15 থেকে 20 টাকা, সেটা কিন্তু এখন পাইকারি বাজারে 25 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের মানে সবজির দামে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেচা কেনা সে অর্থে নাই বললেই চলে। আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি, এটা বড় বাজারের সাতক্ষীরার একমাত্র বড় বাজার, বৃহৎ বড় বাজার হিসাবে যাকে বলা হয়। কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত বাজার জমে ওঠেনি। কিন্তু অন্যান্য যেবার আসলে এটা হয়ে থাকে যে সকাল 7টা-8টা থেকে কিন্তু বাজার জমে ওঠে। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব একজন ক্রেতার সাথে, যে আসলে তিনি এই বাজারেই এসেছেন বাজার করতে। ভাই, আসলে জানাবেন যে আসলে কি কি বাজার করার দাম কেমন? এমনি মাঝামাঝি আছে, মোটামুটি ক্রয়ের ক্ষেত্রে আছে। দাম বৃদ্ধি পেয়েছে কোনগুলো? এগুলো আগে 40 টাকা 50 টাকা ছিল। এগুলো এই যে ফেসাঙ্গা পটল ছিল 40 টাকা, এগুলো একটু কমেছে। আর বৃষ্টির সময় তো একটু কমেছে। আর এখন আসলে মানে মাছের বাজার দাম, মাছের বাজারে মাছ চড়া, অনেক চড়া মাছের বাজার। যে বড় সাইজ হরিণা গুলো বিক্রি হচ্ছে 800 থেকে 850, আর মাঝারি সাইজ গুলো 700 টাকা। আচ্ছা, আসলে আমরা আরেকজন বিক্রেতার সাথে আসলে কথা বলবো, যে আসলে আপনি একটু জানাবেন যে এই নিম্নচাপের প্রভাব আসলে আপনাদের বেচাকেনা কেমন? বেচাকেনা ভালো হচ্ছে মোটামুটি, আগের চেয়ে একটু সামান্য ভালো হচ্ছে এখন বেচাকেনা। হ্যাঁ, আগের চেয়ে এখন পাচ্ছি না বেশি, আগের চেয়ে এখন একটু মোটামুটি ভালো হচ্ছে। আসলে আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে যে সমস্ত ক্রেতারা আছে তারা কিন্তু বলছে মাছের বাজারে সবজির দাম বেড়েছে, কিন্তু আসলে অনেকে সাপ্তাহিক ভাবে কিন্তু আসলে বাজার করে থাকেন। আবার অনেকে সাতক্ষীরাতে এসে যেভাবে মাছের দাম, মূলত এই মৌসুমে কিন্তু সাতক্ষীরাতে ঘেরগুলো মাছ ছাড়া হয়ে থাকে, সে জায়গা থেকে অন্য জেলার চেয়ে সাতক্ষীরাতে মাছের দাম সবসময় এই বর্ষাকালে বেশি থাকে। সঙ্গীতা, এই ছিল সাতক্ষীরা বাজার পরিস্থিতি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। খুলনা সাতক্ষীরা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। গতকাল দুপুরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল একটি ট্রাক। নিজ খামার এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এদিকে জয়পুরহাটে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 5 জন আহত হয়। সয়াবিন তেলবাহী একটি ট্রাক, যেটা খুলনা থেকে সাতক্ষীরা রোডের দিকে যাচ্ছিল, এবং অন্যটা পাইকগাছা থেকে একটা ইজি বাইক, যেটা রুগী ছিল। ঘটনাস্থলে আমরা 2 জন মৃত অবস্থায় পাই, এবং ঘটনাস্থলে বেশ কিছু আহত ছিল। সেটা আমাদের টিম পৌঁছানোর পূর্বেই অন্যান্যভাবে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চলে গেছে।
টাঙ্গাইলের প্রায় 40 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে 15 তলা ভবন, তবে জনবল অর্ধেকেরও কম। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। আইসিইউ কিংবা কেবিন সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। 500 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 15 তলা ভবনটি সচল থাকলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জেলার প্রায় 40 লাখ মানুষ। এখানে মোট 862টি অনুমোদিত পদের বিপরীতে জনবল নিয়োজিত আছেন মাত্র 322টি পদে। চিকিৎসক, নার্স, টেকনোলজি সহ প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে তীব্র ঘাটতি। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে এই জায়গায়। ডাক্তার এইমাত্র আসলো, আইসা একটা রুগী দেখাই, পরে ওই যে ফোনে কথা বলতে আমরা ঢুকছিলাম, আঙ্গ বাইক করে দিচ্ছি। আমার হাজবেন্ড বাইরে থাকে তো ফোন দিছিল। এই পেশেন্টগুলো বাইরে রেখে আপনারা যে কথা বলেন, না পেশেন্ট না দেখে, এটা কি ঠিক? না, এটা ঠিক না। হাসপাতালে সিসিইউ চালু থাকলেও জনবল সংকটে এখনো আলোর মুখ দেখেনি আইসিইউ সেবা। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এখানে যে গেটে থাকতো, উনি বললো যে আজকে ডাক্তার নাই, কালকে আসেন। তো আজকে যদি বৈশাখে এসে ডাক্তার এখন আসেনি। 9টার সময় আসছি, এখন বাজে 10:30, তো ডাক্তার আসেনি। একই দশা হাসপাতালের 13, 14 ও 15 তলায় ক্যাবিন ফ্লোরের। নির্মাণ কাজ শেষ হলেও আজও চালু হয়নি ক্যাবিন সেবা। রক্ষণাবেক্ষণ আর নজরদারির অভাবে সরঞ্জাম চুরির অভিযোগও রয়েছে এখানে। আমাকে দেখি যে এগুলা সব আওলা দলা। আমি এখানকার লোকজনকে প্রশ্ন করলে তারা বললো এগুলা চোরে নিয়েছে। ভোগান্তি আছে লিফট ব্যবহারেও। 15 তলা ভবনে 12টি লিফট চালানোর জন্য আছেন মাত্র 6 জন লিফটম্যান। প্রতি শিফটে কাজ করছেন মাত্র 2 জন। আছে নিরাপত্তার ঘাটতিও। ডাক্তারদের জন্য বরাদ্দ আছে, ওটাতে একজন থাকে অল টাইম, আরেকজন ওই ঘুরে ঘুরে দেখতে হয় যে কোনটায়। আবার অনেকগুলো অকেজ হয়ে যে ছোট লিফটগুলো যা আছে এগুলা মাঝে মধ্যেই হ্যাং করে। হাসপাতালে পরিচালক জানান, অর্ধেকেরও কম জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। জনবলের ঘাটতির কারণে আমাদের কয়েকটি বিভাগ, বিশেষ করে আইসিইউ, ইএনটি, চক্ষু বিভাগ, এইগুলি আমরা অন্তর্বিভাগ চালু করতে পারি নাই। তাছাড়া অবকাঠামোর ভিতরে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। আমরা রোগীদেরকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 জন বহির্বিভাগে সেবা নেন। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।